মুসাব্বিরও বলেছে সঠিক যাচ্ছে না, দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের মনে আছে। তো আমরা রেডক্স বিক্রিয়া প্রমাণ করি জারণ মানের পরিবর্তন দেখে। জারণ সংখ্যার পরিবর্তন দেখে আমরা রেডক্স বিক্রিয়া হিসেব করি। পরিবর্তন হলে, জারণ সংখ্যার পরিবর্তন হলেই কি বিক্রিয়াটা হবে রেডক্স। জারণ সংখ্যার পরিবর্তন হলেই ওই বিক্রিয়াটা রেডক্স। তাহলে খেয়াল করে দেখো, শুরুতে আমরা লিখলাম এই যে সোডিয়াম, যার জারণ সংখ্যা ছিল 0, এটাকে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইছি, যেহেতু দুইটাই মুক্ত মৌল, এদের জারণ মান 0। ঠিক আছে, এরা যখন এবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা তৈরি করলো, তখন তোমরা জানো এই সোডিয়ামের মধ্যে প্লাস চার্জ 1 ডেভেলপ করে আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে। এই তো, তার মানে সোডিয়াম ইলেকট্রন দান করছে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে। এই হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়ার মেইন কনসেপ্ট। জারণ সংখ্যার পরিবর্তন হলেই এটাকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা এইভাবে লিখব, জারণ অর্ধ বিক্রিয়া। এটা লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। তো বোঝাই যাচ্ছে জারণ মানে ছাড়ন, যারা ধাতু তারা ইলেকট্রন ছাড়ে। তো এই ধাতুর আগে 11টা ইলেকট্রন ছিল, 11টা প্রোটন 11টা ইলেকট্রন, সুতরাং তার চার্জ ছিল 0। ঠিক আছে, সে কি করলো, ইলেকট্রন দান করে দিল। কারণ আমরা জানি ধাতু সমূহ ইলেকট্রন দান করে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো দান করে সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল, সোডিয়াম প্লাস, তাই না? আচ্ছা, কেউ যদি ইলেকট্রন দেয় অবশ্যই কাউকে না কাউকে নিতে হবে, সাথে সাথেই কোনো কালক্ষেপণ না করে যুগপৎ ভাবে ইলেকট্রন গ্রহণ করে ফেলবে চারকটা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন। খেয়াল করে দেখো, অক্সিজেন শুরুতে ছিল 0, এরপরে হয়ে গেছে -2। 0 থেকে কত হয়ে গেছে -2। তার মানে একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলো? যারা এখন জয়েন করছো তারা একটু লেট করছো। আচ্ছা, যারা পরে জয়েন করছো একটু লেট হয়ে গেছে, শুরুর জায়গাটা তোমরা দেখে নিবা। খেয়াল করো, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? একটা অক্সিজেন বলতেছি। সিয়াম ভুল বলছো, অয়ন সঠিক উত্তর করছো। আচ্ছা, তার মানে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন আছে 2টা, তার মানে এখানে 2 দিতে হবে। তাইলে 2টা অক্সিজেন মানে 2টা অক্সিজেন পরমাণু মিলে 4টা ইলেকট্রন গ্রহণ করবে। টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাই অক্সিজেন 4টা গ্রহণ করে আর সোডিয়াম কি করতেছে, একটা দান করতেছে। সুতরাং এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে, দানকৃত ইলেকট্রন আর গৃহীত ইলেকট্রন কি করতে হবে, সমতা করতে হবে। তো এখানে আমরা 4 দিব, 4টা সোডিয়াম, 4টা সোডিয়াম প্লাস। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেই কিন্তু আমরা এইখানেও বসিয়ে দিতে পারবো 4টা সোডিয়াম একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2টা সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া হয়, সুতরাং বিক্রিয়াটি রেডক্স। 3 এ 3 দিয়ে দিবে। এতটুকু যদি লিখতে পারো তোমার লেখা কমপ্লিট। ঠিক আছে, হাসিব অর্ধ বিক্রিয়া বলা হয় কারণ জারণ আর বিজারণ এই দুইটা মিলে পূর্ণ বিক্রিয়া, আর অর্ধেকটা শুধু জারণ এটা অর্ধ বিক্রিয়া, শুধু বিজারণ ওটা অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আর এই ক্ষেত্রে একজন জাস্ট দান করলো, গ্রহণ তো আর কেউ করে নাই, অর্থাৎ বিক্রিয়ার অর্ধেকটুকু সম্পন্ন হয়েছে। আচ্ছা, তারপরে আমরা সামনে আগাই। লেখা শেষ? লেখা শেষ হলে ডান লিখবা এবং দ্রুত লিখতে হবে। হাতের লেখা খুব দ্রুত করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 2 এবং 3 বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সম্পূর্ণকরণ সহ ব্যাখ্যা করো, অর্থাৎ সমীকরণটা সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার বিক্রিয়ায় বলা আছে নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড মুখস্থ করতে হবে। যে সমস্ত ফাঁকিবাজ বাচ্চারা ছোটবেলায় পড়াশোনা করো নাই, তারা সিরিয়াসলি পড়াশোনা করো। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড
এটাকে আমরা বিক্রিয়া করাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তোমরা জানো যাদের মধ্যে প্রতিস্থাপনযোগ্য H+ থাকে তারা অ্যাসিড, আর যাদের মধ্যে OH- থাকে তারা ক্ষারক বা বেজ। তো অ্যাসিড আর বেজ বিক্রিয়া করে কি তৈরি করে বলতো? অ্যাসিড আর বেজ বিক্রিয়া করে অনেক অনেক সঠিক উত্তর করে ফেলেছে শুরুতেই। এটা স্যার সাবাস, এটা একটা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। হ্যাঁ অবশ্যই, আমি যে বিক্রিয়াগুলো দেখাবো সব মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো এই নাইট্রেটের চার্জ হচ্ছে -1 +1 -1। আমরা জানি যোজনী শেয়ার, যোজনী বিনিময় করেই তো যৌগ তৈরি হয়, তাই না? হাইড্রোক্সিলের যোজনী ছিল -1, তাই ম্যাগনেসিয়াম একটা, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই হাইড্রোক্সিল 2টা। তো এইভাবে আমাদের মনে রাখতে হয়। তো এবার তোমরা জানো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, এটাই নিয়ম। এই প্লাস গেল মাইনাসের কাছে, আর এই মাইনাস গেল প্লাসের কাছে। যখন যাবে দেখো কি তৈরি করলো, এই ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রেট যুক্ত হবে। কিন্তু একটা মজার জিনিস, এখানে H+ আছে একটা, OH- আছে 2টা, সুতরাং এখানে 2 দিতে হবে। 2 দিলেই মিলবে। 2 দিলে দেখো 2টা H2O তৈরি হবে। এই যে দেখো H+ আর OH- মিলে পানি তৈরি করে, প্রশমন বিক্রিয়া। প্লাস এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হবে। তার মানে তৈরি হলো পানি আর তৈরি হলো লবণ, নিরপেক্ষ যৌগ লবণ তৈরি করলো। সুতরাং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। প্রশমন, যদিও দন্তন্য দিয়ে হবে, বিক্রিয়াটা কি একটা প্রশমন বিক্রিয়া। এবং আমরা জানি এই প্রশমন বিক্রিয়া কেমন হয়, প্রশমন বিক্রিয়াগুলা নন রেডক্স হয়। প্রশমন বিক্রিয়াগুলো কি হয়, নন রেডক্স হয়। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো কারোরই জারণ মানের পরিবর্তন হয় নাই, কারোরই জারণ মানের পরিবর্তন হয় নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি ধাতুর ক্ষেত্রে ধাতুর জারণ সংখ্যাটাই তার যোজনী, ধাতুর যে জারণ সংখ্যা আছে সেটাই তার যোজনী, সুতরাং ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা, তারপরেরটা ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। সেরা মুসাব্বির, দেখি শুরুতেই অ্যান্সার করে ফেলছো তো, আমি করার আগেই। হ্যাঁ ওটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। সেরা, ওটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। হুম, হ্যাঁ লিখছো, খাতায় লিখছো। এরপর আমরা 3 নম্বরে গেলাম। এক্ষেত্রে কারা কারা বিক্রিয়া করলো, ফেরাস সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করে দেখো, ফেরাস আয়রনের যোজনী 2, সালফেটের যোজনী 2-, সোডিয়ামের যোজনী +1, হাইড্রোক্সিলের যোজনী -1। ঠিক আছে, তারা যখন বিনিময় করবে, খেয়াল করো তারা যখন বিনিময় করবে, অর্থাৎ এই আয়রন 2+, তোমরা জানো এই প্লাস যাবে মাইনাসের কাছে, আর এই মাইনাস যাবে প্লাসের কাছে। তাইলে তাইলে দেখো Fe যেহেতু 2+, সেই ক্ষেত্রে হাইড্রোক্সিল লাগবে কয়টা, 2টা। কয়টা লাগবে, 2টা লাগবে। ঠিক আছে, সোহাইরাত বলেছে যে এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিলাম, যে সোডিয়াম ইলেকট্রন মাইনাস, এর জন্য নাম্বার দেয়নি, কেটে দিছে। এটা এক একজন টিচারের রিকোয়ারমেন্ট এক এক রকম, আমি আসলে বুঝি না। অনেকের যুক্তি এরকম, আমি ছোটবেলায় এটা বিশ্বাস করতাম যে ইলেকট্রনকে মাইনাস করা যায় না, ইলেকট্রনকে মাইনাস না করে বরঞ্চ এটাকে আমরা ডান পাশে দেখাবো। সমীকরণটাকে আমরা কি করি জানো, এই সমীকরণের বাম পাশ থেকে যখন ডান পাশে নেই তখন এটা প্লাস হয়ে যায়, তাই না? অর্থাৎ 4টা সোডিয়াম থেকে 4টা সোডিয়াম প্লাস তৈরি হবে, সেই সাথে 4টা ইলেকট্রন রিলিজ হবে। হ্যাঁ এটা মোর বেটার, মোর অ্যাকুরেট, ভালো, এটা ভালো। কিন্তু এমন না যে এটার জন্য নাম্বার কেটে দিবে, ওইটা হচ্ছে সংকীর্ণতার পরিচায়ক, যে এটার জন্য নাম্বার কেটে দিতে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম আয়রন যেহেতু +2, এর যোজনী যেহেতু 2, হাইড্রোক্সিল যোজনী যেহেতু 1, তাই এটার সাথে 2টা হাইড্রোক্সিল যুক্ত হবে। প্লাস আর কি তৈরি হবে, বুঝতেই পারছো, সোডিয়াম সালফেট। সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2।
যোজনী বিনিময় করে যৌগ তৈরি করলাম। তো সেই হিসেবে এখানে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগবে। এবং দেখা যায় এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে না, এটার সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে। ফেরাস হাইড্রোক্সাইড যেটা তৈরি হয়েছে এটার সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে, সুতরাং এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। এটা কি একটা অধক্ষেপণ বিক্রিয়া। এই জন্যই প্রশ্ন সলভ করতে হয় প্রিভিয়াস ইয়ারের। দেখো ফেরাস হাইড্রোক্সাইড যে অধক্ষেপণ বিক্রিয়া এটা যে অধক্ষেপ তৈরি হয় সবুজ বর্ণের, এটা তোমরা কেউ জানতা না যদি আগে না পড়া থাকে, কেউ জানতা না, আজকে জানছো। সুতরাং এই প্রশ্ন সলভিংটা এই কারণে জরুরি যে তোমরা নতুন নতুন তথ্য জানতে পারবা। আচ্ছা, এই তো অনেকে তোমরা আগেই পড়ালেখা করছো, বললাম না কেউ মানে কিছুই বুঝছো না, মানে কেউ কেউ থাকতে পারে, আবার কেউ কেউ আছো মানে তোমরা বুঝতেছো। এটার একমাত্র পার্থক্য এই কারণেই হয় যে তোমরা যারা বুঝতেছো তোমরা আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে আসো, বুঝছো, এবং জানার জন্য আসো। তোমরা এই জন্য আসো না যে টিচার আমাকে গেলাই দিবে আমি সব গিলবো বসে বসে। ভাইয়া টিচার গেলাবে না সবকিছু, কোনো টিচারই গেলাইতে পারবে না। টিচার জাস্ট এটা তোমার সামনে রেডি করে দিতে পারবে, গিলতে হবে তোমার নিজেরই। আচ্ছা ঠিক আছে, গেল। হ্যাঁ, তো আগেরটা ছিল কি, আগেরটা ছিল প্রশমন বিক্রিয়া, এখন হয়ে গেছে অধঃক্ষেপণ বিক্রিয়া। এই দুটা কিন্তু আলাদা, এবং অধঃক্ষেপণ বিক্রিয়াও কিন্তু এক ধরনের নন রেডক্স বিক্রিয়া, এটা তোমরা জানো। নন রেডক্স বিক্রিয়া, ক্লিয়ার? ক্লিয়ার তো না? তো এরপর আমরা যে গেলাম ময়মনসিংহ বোর্ডে। ময়মনসিংহ বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024। আচ্ছা, এটাকে তোমরা চাইলে হ্যাঁ একোয়াস লিখতে পারো। তো এটার জন্য এখানেও একোয়াস লিখতে হবে, এগুলা জরুরি না, এগুলা জরুরি না বাবুরা, এগুলা জরুরি না। আচ্ছা, বিক্রিয়া লেখা জরুরি। দেখো ময়মনসিংহ বোর্ড, উদ্দীপকের 2 নং বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। খেয়াল করছো? সেম আগেরটাই, সেম এজ ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড ওটা দেখে করে ফেলবা। হ্যাঁ, আমি জাস্ট ইজিলি দেখাই দিচ্ছি। পটাশিয়াম শুরুতে ছিল 0, এই ক্লোরিনও শুরুতে 0, বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো, পটাশিয়াম +1 হয়ে গেছে, ক্লোরিন -1 হয়ে গেছে। এইভাবে জারণ অর্ধ বিক্রিয়া, তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখছো এগুলো কিন্তু বোর্ডে আসে, এগুলাই সলভ করতে হবে জরুরি ভাবে, জরুরি ভিত্তিতে রিলিজিয়াসলি এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, দাদুরা জানতে চাই সিরিজটা মিস করছো? মোটামুটি সব লেকচার তো দিয়েই দিছি, আর কি লাগবে? দিয়ে দিছি না সবকিছু? দিয়ে দিছি। আচ্ছা, এরপর এটা দেখো, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। বলো তো এটা কোন টপিক থেকে প্রশ্নটা আসছে? এর মধ্যে প্রত্যয় জিজ্ঞেস করলো যে কপার সালফেট 5 অনু পানি, এখানে এই 5 অনু পানিযুক্ত কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল, নীল বর্ণ। বলো এই টপিক, এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে? দেখি সবার প্রথম কে বলে। সবার প্রথম বলেছে ইয়াসিন রহমান। থ্যাংক ইউ বাচ্চা, ইয়াসিন রহমান। তারপরে ইমরান, ইমরান দারোগা, তারপর হাসান, তারপরে মূল সংখ্যা অপরিবর্তিত বিক্রিয়াটা তাপহারী এবং মূল সংখ্যা কি থাকে? মূল সংখ্যা অপরিবর্তিত থাকে। মূল সংখ্যা কি অপরিবর্তিত থাকে। ওকে, তারপর 1 নাম্বার আমরা লিখে দিব তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার। তাপমাত্রার প্রভাব, তো কি বললো? জাস্ট প্রভাবটা বিশ্লেষণ করতে বলছে। লিখবা যেহেতু বিক্রিয়াটি তাপহারী সেহেতু সেহেতু তাপমাত্রা বাড়ালে
তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে যাবে। এবং বেশি উৎপাদ তৈরি হবে। লিখে ফেলো, লিখো, প্রত্যেককে লিখতে হবে, এগুলা লিখে লিখেই প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ মুস্তাহিদ, তুমি একদম সঠিক বলছো। তাপ বাড়ালে মানে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে যাবে এবং তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম দিকে যাবে। তাহলে ওটাও লিখে ফেলবা। এক্ষেত্রে তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম দিকে যাবে এবং উৎপাদন হ্রাস পাবে। এবং উৎপাদন কি হ্রাস পাবে, এই শুধু এতটুকু না, বিপরীতটাও লিখতে হবে। দেখেন বাচ্চারা, তাপমাত্রা কমালে লিখো, তাপমাত্রা কমালে কি হবে? উৎপাদন হ্রাস পাবে। তাপমাত্রা কমালে উৎপাদন হ্রাস পাবে। আচ্ছা 2 নাম্বার। চাপের প্রভাব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই না? এই মোল সংখ্যার পরিবর্তন ডেল্টা এন সমান কি দেখো, উৎপাদেও আছে 2 মোল, বিক্রিয়কে আছেও 2 মোল। সুতরাং মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সুতরাং এই বিক্রিয়ায়, সবটুকু লিখবা তোমরা, এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। চাপ বাড়াও বা কমাও, সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব নাই। এইভাবে লিখবা, এই বিক্রিয়ার সাম্যাবস্থায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায়, এইভাবে লিখবা। হ্যাঁ একটু একটু ক্লিয়ার করে লিখবা। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই। তো দু একজন প্রশ্ন করতেছে যে এটাকে আরেকটু ক্ল্যারিফাই করেন, ঠিক আছে? এই বিষয়টা আমাদেরকে আরেকটু মানে বোধগম্য করে দেন। গত ক্লাসে মানে তার আগের ক্লাসে আর কি, যেদিন পড়াইছিলাম, একটা এক্সাম্পল দিছিলাম, মনে করে দেখো। 2টা রুম, ধরো আমার এই রুম, পাশের আরেকটা রুম, 2 রুমের মাঝখানে একটা দরজা আছে, ঠিক আছে? তো আমার রুমে আছে ধরো 5 জন মানুষ, আর পাশের রুমে আছে ধরো 50 জন মানুষ, বুঝছো? তার মানে কি এক্ষেত্রে সংখ্যার পার্থক্য আছে। এবার আমি কি করলাম, চাপ বাড়াই দিলাম। ধরো আমি চাপ বাড়াই দিলাম, মনোযোগ। চাপ যদি বাড়ায় দেই, কিভাবে বাড়াবো, কিভাবে বাড়বে? ধরো 5 জনের জায়গাতে আরো যদি 5 জনকে দেওয়া হয়, তাহলে রুমের চাপ দ্বিগুণ বেড়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? মানুষ বেশি হলে তো তোমার প্রেসার বেশি হবে, মানুষের প্রেসার বেশি হবে। পাশের রুমে 50 জন ছিল, বুঝছো? 50 জন ছিল, সেখানে তুমি আরো 50 জন দিবা, তখন ওইখানে চাপ দ্বিগুণ হবে। অর্থাৎ তুমি চাপ ধরো সেম পরিমাণে দুই সাইডে বাড়াইছো। এইবার চাপ বেশি অনুভূত হবে কোথায়? খেয়াল করো, এই রুমেও দ্বিগুণ হয়েছে, ওই রুমেও দ্বিগুণ হয়েছে। এবার যদি আমি দরজাটা খুলে দেই 2টা রুমের মাঝখানে, তাহলে কি হবে? তোমরা বুঝতেই পারছো যে এখানে 50 জনের জায়গাতে 100 জন হয়ে গেছে। তো সেইখানে মানুষ হুড়মুড় করে বের হয়ে যাবে সেখান থেকে, তখন আমার রুমে এসে ঢুকবে। ঘটনা হচ্ছে এরকম, যেখানে বেশি মানুষ থাকে, যেখানে বেশি মোল সংখ্যা থাকে, সবসময় চাপ বাড়াইলে সেখানে বেশি ইফেক্ট পড়ে, সেখান থেকে যেখানে মোল সংখ্যা কম আছে সেদিকে যাবে। আর যদি দুই দিকেই সমান থাকে, ধরো আমার রুমেও 50, ওই রুমেও 50, ভাইরে ভাই আরেকজন আরো 50 জন যদি দিলে আমার ঘাড়ে যে উঠবে, আরেকজন ঘাড়ে করে পাড়া দিয়ে উঠবে। এক্ষেত্রে কোনো লাভ নাই, দরজা খুলবো দেখা যাবে ওই রুমেও সেম অবস্থা, সুতরাং কোনো মুভমেন্ট হবে না। বুঝা গেল? আচ্ছা, তারপর 3 নাম্বার, ঘনমাত্রার প্রভাব। তো আমরা জানি ঘনমাত্রা যেদিকে হ্রাস করা হয় সাম্যাবস্থা সেদিকেই যায়। আমরা দাঁড়িপাল্লা দিয়ে এটাকে বলছিলাম যে ধরো দাঁড়িপাল্লা সবসময় সমান থাকতে চায়। সাম্যাবস্থা মানে কি, দাঁড়িপাল্লা সমান থাকবে, তাই না? কোন একটা জায়গায় কমাই দিছো, ধরো
এইখানে এক দাঁড়িপাল্লা, দুই পাশে তো সমান জিনিসই থাকবে, তাই না? এখন এখানে যা আছে, এখানে ধরো শুরুতে তাই আছে, আমি কি করলাম, এখান থেকে ধরো কিছুকে সরিয়ে নিয়ে গেলাম, সরিয়ে নিয়ে গেলাম। ভাই সরিয়ে নিয়ে গেলে কি হবে? এটা একটু উপরের দিকে উঠে যাবে না? এটা একটু হালকা হয়ে যাবে না? আর এটা হয়ে যাবে কি ভারী। তখন আমাকে কি করতে হবে? তখন ওইখান থেকে আবারও কিছু এনে এখানে দিতে হবে। এখানে দিলেই আবারও এই দুইটা ব্যালেন্স হবে, এই দুইটা লেভেল হবে। তার মানে আমরা যদি উৎপাদ সরিয়ে নেই, উৎপাদ সরিয়ে নিতে থাকলে, উৎপাদ সরিয়ে নিতে থাকলে ক্রমাগত ক্রমাগত সামনের দিকে বা হচ্ছে উৎপাদের দিকে ধাবিত হবে, ধাবিত হবে এবং বেশি বেশি উৎপাদন হবে। শেষ, এটাই। তো এই জিনিসটা তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। লেখা শেষ? ওকে, ডান। তাহলে এর পরের এরিয়াতে গেলাম, কুমিল্লা বোর্ড 2022। সেম প্রশ্ন, একদম সেম প্রশ্ন। লা শাতিলিয়ার নীতি অনুযায়ী 2 নং বিক্রিয়াতে চাপের প্রভাব আলোচনা করো। তো দেখা যাচ্ছে এই 2 নং বিক্রিয়াতে আমরা যদি মোল সংখ্যার পরিবর্তন হিসেব করি, তাহলে উৎপাদে আছে 4 যোগ 1 5 মাইনাস বিক্রিয়কে আছে 2, এটা হয়ে যাচ্ছে 3, অর্থাৎ মোল সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে চাপের প্রভাব আছে। আমরা যদি চাপ বাড়াই তাহলে যেদিকে কম আছে সেদিকে যাবে, আর চাপ কমালে সামনের দিকে যাবে। তার মানে প্রেসার কমায় দিলে সাম্যাবস্থা ডানে যাবে, প্রোডাকশন বেশি হবে। প্রোডাকশন কি হবে? বেশি হবে। আর তুমি যদি প্রেসার বাড়ায় দাও তাইলে বামে যাবে, প্রোডাকশন কম হবে। প্রোডাকশন কম হবে অর্থাৎ যেদিকে মোল সংখ্যা কম, চাপ বাড়াইলে বিক্রিয়া সেদিকেই যাবে। লেখা শেষ? আচ্ছা, চাপ কিভাবে কমায়? ধরো চাপ কমানো মানে হচ্ছে, তুমি একটা ফুটবল না বলে আমি অন্য কিছুই বলি, চাপ কিভাবে কমানো যায়। ধরো এই হচ্ছে একটা পাত্র, এখানে একটা পিস্টন আছে, এখানে অনেক 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 গ্যাস, বুঝছো? এখানে হচ্ছে গ্যাস, গ্যাস আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, তুমি যদি পিস্টনটাকে উপরের দিকে উঠায় নাও, পিস্টনটাকে উপরে উঠাইলে কি হবে? এটার আয়তন বেড়ে যাবে না গ্যাসের? আয়তন বাড়বে। আর আয়তন যদি বাড়ায় দাও তখন গ্যাসের চাপ কমবে। অর্থাৎ এই আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, বুঝছো? চাপের ব্যস্তানুপাতিক, এই হলো ঘটনা। আচ্ছা,
তাহলে এইভাবে আমরা চাপ কমাতে পারি, বুঝছো? তারপরে ১ নং বিক্রিয়াটি কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে? এটা আসলে কোন বিক্রিয়া? হ্যাঁ, এটা হতে পারে ১ নং বিক্রিয়াটা শুরুতে আমরা বুঝতে পারছি প্রতিস্থাপন বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে, তাই কিনা? প্রতিস্থাপন হয়ে যাচ্ছে না? প্রতিস্থাপন বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে। ২ নাম্বার, সকল প্রতিস্থাপন বিক্রিয়াই হচ্ছে রেডক্স বিক্রিয়া। সে আবার রেডক্স বিক্রিয়াকেও কি করে? সে আবার এই রেডক্স বিক্রিয়াটাকেও প্রতিনিধিত্ব করে। তাইলে আমরা যদি একটু ব্যাখ্যা করি, টিন ক্লোরাইড এসেনশিয়াল টু স্টেনাস ক্লোরাইড, আচ্ছা ফেরাস ক্লোরাইড ছিল, আয়রন 2 ক্লোরাইড আর টিন 4 ক্লোরাইড। তাহলে বুঝতেই পারছো ক্লোরিনের জারণ সংখ্যা 1, তাহলে এই ক্ষেত্রে -2টা হইল, মানে 2টা ক্লোরিন যুক্ত হইল, আয়রনের +2 আর টিনের হচ্ছে +4। তো এখান থেকে কি তৈরি করলো? ফেরিক ক্লোরাইড, অর্থাৎ আয়রন হয়ে গেছে +3 আর এখান থেকে হইল স্টেনাস ক্লোরাইড, টিন হয়ে গেল +2। তার মানে এই আয়রন সাহেব ইলেকট্রন দান করলেন, সে একটা ইলেকট্রন দান করলেন, আর টিন সাহেব তিনি 2টা ইলেকট্রন গ্রহণ করলেন। বুঝতে পারছো? এবং আরেকটা বিষয় খেয়াল করো, এই টিন থেকে ক্লোরিন আয়রনে এসে প্রতিস্থাপিত হয়েছে, খেয়াল করছো? টিন থেকে আয়রনের কাছে আসছে, এই জন্য আমরা বলতে পারি প্রতিস্থাপন। আবার যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তাই এটা হচ্ছে জারণ বিজারণ। বুঝছো? হ্যাঁ, যেহেতু কোন বিক্রিয়ার কথা বলছে, সুতরাং তোমরা এই কাজটাই করবা, 2টা বিক্রিয়ার কথাই উল্লেখ করতে হবে। 2টা বিক্রিয়ার কথা বলবা এবং এটাকে ব্যাখ্যা করবা যে কি হইলো। টিন এখানে 4টা ছিল, আয়রনের 2টা ছিল, তো 4টা থেকে কমে 2টা হয়ে গেছে, আয়রনের একটা বেড়ে 3টা হয়েছে। তার মানে টিনের থেকে আয়রনের কাছে ক্লোরিন প্রতিস্থাপিত হয়েছে, আবার সেই সাথে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবা, দেখাই দিলেই হবে। আচ্ছা, এটাকে যদি আমরা সমতা করি তাহলে কি হবে? যেহেতু টিন 2টা ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং এখানে আমাদের 2 দিতে হবে, 2 দিতে হবে। দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? 2 দিতে হবে। সেই ক্ষেত্রে আয়রন 2টা ইলেকট্রন দান করবে। বিক্রিয়া করার আগে সমীকরণ সমতাকরণ না, আগে করতে পারবা, পরে করতে পারবা, তুমি চাইলে যেটা ইচ্ছা ওটাই করতে পারবা, বুঝছো? সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি আগেও করতে পারবা, পরেও করতে পারবা, যদি জানা থাকে আগে করলা, না জানা থাকলে পরে করলা, এটা নিয়ে তো ধরা বাঁধার কোনো নিয়ম নাই। শামুকের খোলস, দেখো বাচ্চারা, শামুকের খোলস, বলতো শামুকের খোলসের মধ্যে কি থাকে? যে বলতে পারবে তার জন্য স্পেশাল একটা মেনশন থাকবে। বলো শামুকের খোলসের মধ্যে কোন রাসায়নিক উপাদানটা বেশি থাকে? সমতা না করলে ভালো দেখায় না। বিক্রিয়া, যে কোনো বিক্রিয়া সমতা করে ফেলা ভালো, এমন না যে ম্যান্ডেটরি। অনেক, ছেলেটা আবারও প্রথম বেশ ভালো প্রশ্ন উত্তর করছে। অনেক, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। হ্যাঁ, শামুকের খোলসের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। বিজয় হালদার, চুন থাকে না রে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, চুনা পাথর থাকে, এটা পাথুরে হয়ে থাকে, খুব শক্ত। ঠিক আছে, আনিসা ইসলাম, বোঝা গেল? আচ্ছা, সিয়াম বললো যে শামুকের খোলসের মধ্যে বলে ঝিনুক থাকে, কি যে বললো। সামিয়া আফরিন সঠিক উত্তর করেছো, ক্যালসিয়াম কার্বনেট। কংগ্রাচুলেশন মুসাব্বির রহমান, থ্যাংক ইউ। এই 3জনকে সামনে পেলে আমি 3টা চকলেট খাওয়াইতাম। একজন হচ্ছে কে? অনিক, এরপর সামিয়া আফরিন, আর কে? আর মুসাব্বির মাহমুদ। মুসাব্বির, হ্যাঁ মাহমুদ, মাধুর্য, সুন্দর নাম। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো এখানে শামুকের খোলস দেওয়া আছে, নিচে তাপ দেওয়া আছে, কি উদ্ভট তাপ রে ভাই। আচ্ছা, তাপ দেওয়া হয়েছে, এখানে আমরা তাপ দিচ্ছি, তাপ, হিট, তাপ দিচ্ছি। উদ্দীপকের পাত্রটিতে সংঘটিত বিক্রিয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাত্রে যে বিক্রিয়া হয়ে যাচ্ছে এটাকে ব্যাখ্যা করো। ক্যালসিয়াম কার্বনেট সলিড ছিল, এইখানে আমরা তাপ প্রয়োগ করলাম, প্রচুর পরিমাণে তাপ, নিচ থেকে তাপ দিচ্ছি, এতে করে কি যেন ঘটে, ভেঙে যায়, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড তো সলিড, আর কার্বন ডাইঅক্সাইড এটা যেহেতু খোলা পাত্রে সংঘটিত করা বিক্রিয়া, সুতরাং এটা গ্যাস হয়ে উড়ে যাবে। ঠিক আছে, তো রাসায়নিক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সুতরাং 1 নাম্বার, সুতরাং বিক্রিয়াটি কি, এটা বিয়োজন বিক্রিয়া। চুনা পাথরের তাপীয় বিয়োজন, চুনা পাথরের কি তাপীয় থার্মাল ডিকম্পোজিশন, তাপীয় বিয়োজন বিক্রিয়া। এবং বিক্রিয়াটা একমুখী, উক্ত বিক্রিয়াটা কি একমুখী, একমুখী বিক্রিয়া। তোমাদের বলতে হবে বিক্রিয়াটা একমুখী কেন। কারণ তোমরা জানো বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত করা হয়েছে, আর যেহেতু বিয়োজন বিক্রিয়া এটা প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়। এবং বাই দ্য ওয়ে এই বিক্রিয়াটা কিন্তু একটা নন রেডক্স বিক্রিয়া, এটা মাথায় রাখতে হবে, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। সকল বিয়োজন বিক্রিয়াই রেডক্স বিক্রিয়া হয় না, সব সময় হয় না, অধিকাংশ সময়ই হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, খোলা পাত্রে সংঘটিত করার কারণেই গ্যাস উড়ে গেছে, সুতরাং এই দুইটা আর একসাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে না। এই বোঝা গেল? হ্যাঁ খালিদ, বুঝছি। এবার তুমি থামো। এরপরে দেখো, বিক্রিয়া পাত্রে প্রাপ্ত যৌগটির জলীয় দ্রবণে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ বিশ্লেষণ করো। শুরুতে একটু বাংলা কথা বলবো, আমি যে কথাগুলো এখন বলবো সেগুলা। তো বিক্রিয়ায় যখন প্রাপ্ত যৌগটি, তোমরা বুঝতেই পারছো যেহেতু কার্বন ডাই অক্সাইড উড়ে গেছে, তাহলে প্রাপ্ত যৌগটা কি রইল বলতো, কোন যৌগটা অবশিষ্ট রইল? প্রাপ্ত যৌগটি বলো, বিক্রিয়া পাত্রে প্রাপ্ত যৌগটি কোনটা? প্রাপ্ত যৌগটি কোনটা? ক্যালসিয়াম অক্সাইড, সেটা চুন। এটা একটা ক্ষারীয় পদার্থ, যদিও এটা দেওয়া দরকার নাই, ক্ষারীয় পদার্থ। এখন এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমরা পানিতে চালনা করব, পানিতে যখনই চালনা করব, তোমরা জানো এই ক্ষেত্রে একটা ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, হাইড্রোক্সিল যুক্ত। আমরা জানি ক্ষারীয় পদার্থ সমূহ পানিতে যুক্ত হয়ে ক্ষার তৈরি করে, ক্যালসিয়াম মানে হাইড্রোক্সাইড তৈরি করে। সোডিয়াম অক্সাইডকেও পানিতে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে। ঘটনা হচ্ছে এটা। আচ্ছা, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা বলি কলিচুন। এই কলিচুন বা স্ল্যাকেড লাইমের মধ্যে আমরা যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করি, তোমরা জানো কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অম্লধর্মী গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড কি একটা অম্লধর্মী গ্যাস, এটা একটা অম্লধর্মী গ্যাস, বুঝছো? আর এটা কি ক্ষারধর্মী। তো এসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আমরা জানো লবণ আর পানি উৎপন্ন করে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট নামক লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে, বুঝছো? এই ক্ষেত্রে একটা প্রশমন বিক্রিয়া হবে। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া হবে। এবং যেহেতু অধঃক্ষেপ তৈরি হয়, এটাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়াও বলতে পারবো। যেহেতু একটা অধঃক্ষেপ তৈরি হয়, তাই এটাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়াও বলতে পারবো। তো এই হচ্ছে পুরা বিক্রিয়া। আমি কি বুঝাইতে পারছি বলো তো বাচ্চারা? এটা একটা কি প্রশমন বিক্রিয়া,
প্লাস অধঃক্ষেপণ, দুইটাই হয়ে থাকবে। এটা দেখছো, কিছু কিছু বিক্রিয়া প্রশমনও হয় আবার অধঃক্ষেপণও হয়। প্রশমন প্লাস অধঃক্ষেপণ দুইটাই। দারুণ দারুণ জিনিস, প্রশমন প্লাস অধঃক্ষেপণ দুইটাই। হ্যাঁ, এই যে অধঃক্ষেপণ, এই যে অধঃক্ষেপ হইলো, চুনাপাথর হইলো, এতেই দ্রবণটা কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। ঘোলা, দ্রবণটা হয়ে যাবে কি? ঘোলা। দ্রবণটা ঘোলা হয়ে যাবে। দ্রবণটা ঘোলা হয়ে যাবে। ইয়াস, কার্বন ডাই অক্সাইড অম্লীয়, অম্লধর্মী, অম্লধর্মী গ্যাস। আচ্ছা, পানির সাথে কেন বিক্রিয়া করা হইলো? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। কারণ এই যে দেখো, জলীয় দ্রবণের কথা বলছে, জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে, এই জন্যই আমরা পানির সাথে বিক্রিয়া করছি। বিক্রিয়া পাত্রে প্রাপ্ত যৌগটির জলীয় দ্রবণ, ঠিক আছে, এই জন্য পানির সাথে মেশাইছি। ক্যালসিয়াম কার্বনেট সাদা, সব প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। ওকে, ক্লিয়ার। তোমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত? ক্লাস টাইম যতক্ষণ ক্লাস ততক্ষণই হবে। আরো 15 মিনিট আছে, ক্লাসের আরো 15 মিনিট আছে। আচ্ছা, তারপর সৃজনশীল 5, এ যৌগের এস এর জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স হলেও অন্যটি নন রেডক্স বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমটা রেডক্স, দ্বিতীয়টা নন রেডক্স, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড, তোমরা জানো ম্যাগনেসিয়াম ধাতু, এর জারণ মান +2, আর অক্সিজেন অধাতু, তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সে -2। এর সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি সালফিউরিক অ্যাসিডকে, H2SO4 কে। তো হাইড্রোজেনের প্লাস, সালফারের হচ্ছে, মানে সালফেটের হচ্ছে -2, বুঝছো? সেখান থেকে তৈরি হবে কি? প্লাসকে পাঠাবা মাইনাসের কাছে, এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, আর এই মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাসের কাছে। এটাই সবসময় মাথায় রাখতে হবে। তো ম্যাগনেসিয়াম +2, সালফেট -2, তাহলে দুইটা মিলে গেছে, জারণ সংখ্যা দুইটা মিলে গেছে, যোজনী মিলে গেছে। বিনিময় করলে একটা একটা করেই থাকবে ম্যাগনেসিয়াম সালফেট। ক্লিয়ার? তোমরা অলরেডি দেখি অ্যান্সার করে ফেললা। এ কি আমার আগেই অ্যান্সার, আমার আগেই। সামিয়া আফরিন, এই ভুল হয়ে গেছে। তার আগে জান্নাতুল মামা সঠিক, ঐশী শর্মা সঠিক, অনেক ইজি। ওকে, তারপরে আমরা শুরু করি। যেই যৌগটা তৈরি হলো, এই যৌগটাই হলো এ যৌগ, এ যৌগ। তাহলে ধরি, ধরি, সবই আমরা ধরে নিব। ধরি সালফারের যোজনী সমান x। তাইলে আমরা জানি ম্যাগনেসিয়ামের +2, সে দুটো ইলেকট্রন দান করে, সালফার সাহেবের x আমরা ধরে নিচ্ছি, আর অক্সিজেন তো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সব সময় আছে 4টা, সব মিলাই 0 হয় সব সময়, মনে রাখবা। মুক্ত মৌলের জারণ মান 0, সবগুলা মিলে 0 হয় মৌল বা যৌগ। সেই ক্ষেত্রে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি +6। x এর ভ্যালু হয়ে গেল কি? +6। চিহ্ন লিখতে হয় স্বাভাবিকভাবে, নরমালি চিহ্নটা লিখতে হয়, ঠিক আছে? চিহ্ন লিখবা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই এবার সঠিক করে ফেলছো, যারা 1-2জন ভুল করছিলা। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, 1 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে দহন বিক্রিয়া। ম্যাগনেসিয়ামকে আমরা যখন অক্সিজেন গ্যাস দিয়ে দহন করি, মানে তাপ দেই, তখন ম্যাগনেসিয়াম অক্সাইডের ঝুরঝুরে একটা পদার্থ তৈরি হয়, এটা নিচের দিকে ঝরে পড়ে। তো দেখতেই পাচ্ছ, একদম প্রথম প্রশ্নটা ম্যাগনেসিয়াম 0, অক্সিজেনও 0। এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম +2 দুইটা ইলেকট্রন দান করে, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে।
ঠিক আছে? তার মানে ম্যাগনেসিয়ামের মধ্যে হবে জারণ, জারণ অর্ধবিক্রিয়াটা লিখবা। অক্সিজেনের মধ্যে হবে বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখবা। মনে থাকবে? ম্যাগনেসিয়াম লাগবে 2টা। তার মানে এই বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া। তাই লিখতে হবে কিন্তু জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, না লিখলে কানমোলা। আর 2 নং বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া এটা? এটা একটা প্রশমন বিক্রিয়া। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড 2 নং বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড একটা ক্ষার, ক্ষারীয়। এইভাবে ডানে না লিখে নিচেই লিখো, ওটাই বেটার। ধাতুর অক্সাইড গুলা ক্ষারীয় হয়, মনে রাখবা। আর সালফিউরিক অ্যাসিড এটা তো অ্যাসিড, অম্ল, অম্লীয় পদার্থ। তার মানে অম্ল আর ক্ষার একসাথে মিশ্রিত হয়ে, অ্যাসিড ক্ষার মিশ্রিত হয়ে লবণ পানি তৈরি করে। এই যে ম্যাগনেসিয়াম সালফেট লবণ, আর সেই সাথে পানি, লবণ পানি, লবণ পানি, এইভাবে লিখে দাও। সুতরাং এটা কি একটা প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবা, সুন্দর করে পরীক্ষার খাতায় লিখতে হবে। ভাইয়া রসায়নে ভালো হতে কিসে বস হওয়া লাগবে? যৌগ বানাইতে বস হওয়া লাগবে। প্রত্যেকটা যৌগ চিনতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস, জারণ সংখ্যা যোজনী জানা থাকতে হবে। দাঁড়াও লিখে দিচ্ছি, বস হওয়ার জন্য কি করতে হবে। রসায়নে তুমি তখনই ভালো করবে যখন এই কয়েকটা জিনিস তোমার ভালো জানা থাকবে। 1 নাম্বার, যৌগের নাম, নাম জানা থাকতে হবে যদি বস হতে চাও, বুঝছো? কারণ তুমি যদি নামই না জানো, তখন দেখবা ধরো নতুন নতুন একটা ক্লাসে ভর্তি হইছো, তো তুমি বন্ধু বান্ধবদের নাম জানো না, ধরো 1 সপ্তাহ, 12 দিন, 14 দিন, 15 দিন হইলো, মোটামুটি সবাই পরিচিত। এখন হঠাৎ করে ধরো যে একজনকে ডাক দেওয়ার প্রয়োজন হইলো, তুমি তার নামটা ভুলে গেছো, তখন দেখবে যে আর ডাক দিতে ইচ্ছা করতেছে না। মানে কেমনে যে ডাক দিব এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে। ধরো যে অনেকদিন পর দেখা হয়েছে একটা মানুষের সাথে, তার নাম তুমি জানো না, তাইলে কিন্তু আর ডাকও দেওয়া হবে না, দুইজনের সাথে কি হবে না, আর পরিচিত হওয়া আর হবে না ফার্দার। এই হচ্ছে ঘটনা। তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তার নামটা আগে জানবা। রসায়নের সাথে বন্ধুত্ব করবা, যৌগের নাম আগে জানতে হবে। ঠিক আছে? নাম জানতে হবে, ওই যৌগটার গঠন জানতে হবে। মানে ধরো নাম দেওয়া আছে, তুমি তখন গঠন লিখতে পারবা। এখন যৌগের নাম এবং গঠন ভালো করে পারার জন্য তোমাকে যোজনী ভালো করে জানতে হবে, যোজনী এবং জারণ মান। আমি কথা দিলাম, তুমি এই যে জিনিসপাতিগুলো একটু ভালো করে পড়ো। আর পর্যায় সারণী, জাস্ট পর্যায় সারণী, পর্যায় সারণীটা একটু ভালো করে আয়ত্তে রাখবা। পর্যায় সারণী এগুলো ভালো করে আয়ত্তে রাখো, দেখবা বস হওয়া কেউ ঠেকাইতে পারতেছে না তোমাকে রসায়ন থেকে। অল্প কিছু জিনিস তুমি বেশি বেশি করে যৌগের নাম মনে রাখো, যৌগগুলোকে লিখতে শেখো, সঠিকভাবে লিখতে শেখো। তারপরে পর্যায় সারণীটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখো, দেখবা লাইফ ইজি। 1 নং বিক্রিয়াটা কেন রেডক্স হইলো? এই তো জারণ সংখ্যার পরিবর্তন হইলো, তাই। এতক্ষণ এই কথা দেখি তো, এই কোন বদমাইশটা এই প্রশ্নটা করছে একটু দেখি। 1 নং বিক্রিয়াটা কেন রেডক্স হইলো? তাশরিফা তাবাসসুম একদম দিব, কানের নিচে আমি মারবো। এতক্ষণ 2-3 ঘন্টা পুরা চ্যাপ্টার শেষ করলাম, এতক্ষণ 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তারপরে সে এখন এসে বলে যে বিক্রিয়াটা কেন রেডক্স হলো। এটা কি, তুমি কি, তুমি কি এই ক্লাসের? কোন ক্লাসের? ক্লাস 1 নাকি 2? বুঝি না তোমাদের লেভেল এত খারাপ কেন? কয়েকটা ছেলে পেলে আছে খুবই মানে এইভাবে সাবধান হইতে হবে, খুবই সাবধান হইতে হবে। কারণ
যদি আগের ক্লাসগুলো করে না থাকো, আজকে আমি সকালে পোস্ট পর্যন্ত করছি যে আজকে আমি সিকিউ সলভিং করাবো। আগের ক্লাসগুলো যারা করো নাই তারা ক্লাস করে আসবা, ঠিক আছে? সুতরাং এই উদ্ভট প্রশ্ন করা যাবে না। আচ্ছা, আজকের লাস্ট সিকিউ 6, লাস্ট সিকিউ। ওকে, তারপরে দেখো 1 নং বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। হইলো? দেখো তো 1 নং বিক্রিয়াটা আমরা লিখবো এখন। তারপর 2 নং বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করো। ওয়াও, কেমন প্রশ্ন দিয়ে দিল! আই এম ইমপ্রেসড, ভালো। তাহলে আমরা 1 নং বিক্রিয়াটা লিখি। এক্স এর সাথে আমরা বিক্রিয়া করাইছি ক্লোরিনের, এখান থেকে তৈরি হইল এস এবং HCl, দুইটা HCl। তাহলে এখানকার উৎপাদ দেখে আমরা বুঝতে পারছি যে এখানে হাইড্রোজেন ছিল, যে যৌগটা মিসিং ওই যৌগে হাইড্রোজেন ছিল, ঠিক আছে? হ্যাঁ, কে অ্যান্সার করে ফেলছে অলরেডি? আরে সেরা ছেলেপেলেরা, সেরা। আচ্ছা, হ্যাঁ, তাইলে এটা কি হবে? এখানে হাইড্রোজেন থাকবে। সহজ কথা, এখানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। আবার দেখা যাচ্ছে এই জায়গায় সালফারও আছে, এখন সালফারের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। এই যে সালফারের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী কি 1। এবার আমরা কি করব? যোজনী বিনিময় করব। যোজনী বিনিময় করলাম, বিনিময় করে যৌগ বানায় ফেললাম, হাইড্রোজেন সালফাইড। বুঝছো? হাইড্রোজেন সালফাইড। বিজয় হালদার, হ্যাঁ ঠিক আছে, শাহিদুল ইসলাম। ওকে, তার মানে এক্স যৌগটা ছিল কি আমাদের? হাইড্রোজেন সালফাইড। এখন বলা হয়েছে এই বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া, প্রমাণ করো। তাহলে আমরা একটু দেখে নেই। হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেনের যোজনী +1 আর সালফার সরি জারণ মান, নট যোজনী, এটা জারণ মান -2। আর ক্লোরিন অণুর মধ্যে, যেহেতু এটা একটা অণু, ঠিক আছে, সুষম অণু, 0। এখানে সালফার, মুক্ত সালফার তৈরি হলো, এটাও 0। আর তৈরি হলো দুইটা হাইড্রোজেন ক্লোরাইড, দুইটা কি তৈরি হলো? হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হলো। তো এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, +1 এবং -1, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এই যে সালফার, সে -2 থেকেই 0 হয়েছে। আর এই যে ক্লোরিনটা কি হইলো? 0 থেকে -1 হইল। তার মানে সালফারের মধ্যে জারণ বিক্রিয়া হইছে। তাহলে আমি যদি লিখি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এই জারণ অর্ধ বিক্রিয়ায় কি হইল? সালফাইড অর্থাৎ সালফার 2- সে কি করলো? ইলেকট্রন ছেড়ে দিয়ে মুক্ত সালফারে কনভার্ট হয়ে গেল, তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া, আমি অল্প জায়গার মধ্যে লিখে ফেলতেছি, তোমরা সুন্দর করে বিক্রিয়াটা লিখবা, তারপরে জারণ বিজারণটা দেখাবা। ক্লোরিন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, একটা ক্লোরিন পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? স্যার এত বিক্রিয়া কিভাবে মনে রাখবো? আসলে সলভ করতেই, বারবার লিখতে। এগুলো তো মাত্র শুরু হয়েছে তোমাদের। দেখবা তোমরা কলেজে উঠবা, ইউনিভার্সিটিতে উঠবা, কত যে মনে রাখতে হবে। বিজয় হালদার সেরা, বিজয় হালদার, তাহমিনা, দুজনই সেরা। এই তো একটা ক্লোরিন, খেয়াল করে দেখো, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে 0 থেকে দুইটা Cl- তৈরি করবে, আর মাঝখান থেকে হাইড্রোজেন এসে সালফারের সাথেও বসলো, ক্লোরাইডের সাথেও বসে বিক্রিয়াটা কমপ্লিট করলো, ঠিক আছে? এবার খেয়াল করো, তুমি এটাকে 1 নং দাও, নিচেরটাকে 2 নং দাও। এটাকে 1 নং দাও, নিচেরটাকে 2 নং দাও। 1 নং আর 2 নং দাও। হ্যাঁ, টাইম শেষ, প্রায় শেষ, এই ক্লাসটাও শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি 1 + 2 করি,
মানে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা 650 জন ছিলা, সেরা এখনো পর্যন্ত। আচ্ছা তাহলে দেখো, এই সালফার 2- এর সাথে আমরা কাকে যোগ করব? ক্লোরিনকে। প্লাস হচ্ছে ক্লোরিন, এখান থেকে তৈরি হলো সালফার আর 2টা Cl-। সালফার আর কি Cl-। তোমাদের ক্লাস আছে আমি জানি, শেষ করে দিব। দুই পাশে জাস্ট হাইড্রোজেন অ্যাড করো, 2টা করে হাইড্রোজেন অ্যাড করে দিলাম, 2টা করে হাইড্রোজেন অ্যাড করে দিলাম। হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, এখান থেকে হয়ে গেল সালফার প্লাস 2টা হাইড্রোজেন ক্লোরাইড, 2টা হাইড্রোজেন ক্লোরাইড। সুন্দর সুন্দর বিক্রিয়া। তো এই হইলো টোটাল সিস্টেমটা। হ্যাঁ, এই অধ্যায়টা একটু সহজ। আজকে তোমাদের সহজ লাগতেছে, আজকে সহজ লাগতেছে, সেরা। আমি এটাই চাইছিলাম, আমি বলছিলাম না যে শুরুর দিকে একটু কঠিন লাগবেই, কিন্তু 1 দিন 2 দিন তোমরা ক্লাসগুলো করতে থাকো, শেষমেশ এত সহজ মনে হবে, রসায়নটা তোমাদের প্রত্যেকের প্রিয় সাবজেক্ট হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা কিন্তু আমি প্রথম দিন নিয়েছিলাম যে এই রসায়ন তোমাদের প্রিয় সাবজেক্ট হবে, এবং আমি জানি না আমি কতটুকু আগাইতে পারছি, তোমাদের প্রিয় সাবজেক্ট বানাইতে পারছি কিনা, তবে এতটুকু কনফিডেন্ট যখন শেষ হবে এই কোর্সটা, তখন তোমাদের প্রত্যেকের প্রিয় সাবজেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। গেল, এটা গেল। তারপর সর্বশেষ, বিক্রিয়ক এবং উৎপাদ ব্যবহার করে শক্তি উৎপাদন সম্ভব। রেডক্স বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়, রেডক্স বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়, তাই না? জারণ বিক্রিয়া ইলেকট্রন দান হয়, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়। 5 মিনিট 50। ইলেকট্রন আদান প্রদান হয়, রেডক্স বিক্রিয়া যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয়, সেহেতু এই বিক্রিয়া থেকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন সম্ভব। এইবার তোমাদেরকে শুধু দেখাইতে হবে যে বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া, এতেই কাজ শেষ। হ্যাঁ, আমার আরো ক্লাস হবে, অনেক ক্লাস হবে, ঠিক আছে? তো এ হচ্ছে গিয়া জিঙ্ক, তোমরা অলরেডি বলেই দিচ্ছ, যেহেতু এর পারমাণবিক সংখ্যা 30, এটা হলো জিঙ্ক। এর সাথে আমরা কার বিক্রিয়া করতেছি? বি যেহেতু 29, এটা হচ্ছে কপার সালফেট। এখান থেকে হয়ে গেল জিঙ্ক সালফেট, এবং এখান থেকে কপার সালফেট থেকে কপার, তার মানে জিঙ্ক 2+ কনভার্ট হয়ে গেল, কপার 2+, কপার 0-তে কনভার্ট হইলো। তার মানে জিঙ্ক 2টা ইলেকট্রন কপারকে দিচ্ছে, এই যে ইলেকট্রন একটা প্রবাহ তৈরি হইলো, এই প্রবাহটাকে আমরা বাহিরের বর্তনী দিয়ে কখনো কখনো কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে? এবং এই ছবিটা দেখে নাও, ধরো যে এই হচ্ছে একটা বিকার, এর মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, এই ধরো আরেকটা বিকার যার মধ্যে কপার সালফেট দ্রবণ আছে, বুঝছো? তো জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমি একটা জিঙ্কের এরকম জিঙ্ক ধাতু ডুবিয়ে দিব, আর এই কপার সালফেটের মধ্যে আমি একটা কপার ধাতুকে ডুবিয়ে দিয়ে এই দুটাকে একসাথে তারের মাধ্যমে যখন কানেক্টেড করব, তখন এখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হবে, ইলেকট্রন এখান থেকে এদিকে যাবে। এই হচ্ছে ছবি, বুঝছো? হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা ছবি, জাস্ট তুমি কল্পনা করে বানাই নিছো আর কি, যে এই জিঙ্ক ধাতু থেকে কপারের কাছে ইলেকট্রন যাচ্ছে, বুঝছো?
এটা প্রথমবারে তো আর পারবা না, তো আমি একবার যখন দেখাই দিলাম তখন তুমি পারবা। ঠিক আছে? সুতরাং এই জিনিসটা একটু আঁকাআঁকি করো। সুযোগ হলে আমি একদিন ক্লাসরুমে দেখাবো না যে কেমনে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, লাইট জ্বালানো যায়, বা ভোল্টেজ তৈরি করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে এসি কারেন্ট। হ্যাঁ, এটা এসি কারেন্ট। এটা এসি কারেন্ট, নট ডিসি। সরি, এটা ডিসি কারেন্ট, এসি কারেন্ট না। ডিরেক্ট কারেন্ট এটা। আচ্ছা, এই হচ্ছে আজকের ক্লাসের এভরিথিং। তো আশা করি এই অধ্যায়ের যত ধরনের টপিক ছিল সব ধরনের টপিক আমরা আজকের ক্লাসে কভার করতে পারছি। তাহলে আমাকে একটু জানাই দিও কার কার প্রিয় সাবজেক্ট রসায়ন নাকি?